আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎমায়ের অপবাদ গল্পের ৯ নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নীলার মৃত্যুর পর পুরো 1 মাস কেটে গেছে। এই 1 মাসে পৃথিবীটা যেন থেমে গেছে রনির জন্য। ঘরের জানালাগুলো সারাদিন বন্ধ থাকে, কোনো আলো ঢোকে না, বাতাসও ঢোকে না, শুধু একটা দমবন্ধ করা নীরবতা জমে থাকে চারপাশে। রনি প্রায় সারাদিন বিছানার এক কোণে চুপচাপ বসে থাকে, কারো সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, ঘুমায় না, চোখের নিচে কালি পড়ে গেছে গভীর। মাঝে মাঝে শুধু নীলার ছবিটার দিকে তাকিয়ে থাকে স্থির চোখে। মনে হয় চোখ সরালেই মেয়েটা হারিয়ে যাবে। আমেনা বেগম প্রতিদিন খাবার নিয়ে আসে। একটু খেয়ে নাও বাবা, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। রনি কোনো উত্তর দেয় না। কখনো কখনো প্লেটটা যেমন রাখা হয় তেমনই পড়ে থাকে। মাহবুব রহমান দরজার বাহিরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলেন। রাকিবও এখন আর জোর করে কি বলবে খুঁজে পায় না। একদিন রাতে রাকিব আস্তে করে ঘরে ঢুকলো। রনি আগের মতোই জানালার পাশে বসে আছে। রাকিব পাশে এসে বসলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, আর কতদিন এভাবে নিজেকে শেষ করবি? রনি আস্তে করে উত্তর দিল, আমি তো সেদিনই শেষ হয়ে গেছি ভাই। রাকিব বলল, নীলা চাইতো না তুই এমন হ। রনি তিক্ত হেসে বলল, নীলা কি চাইতো সেটা ভাবার অধিকার আমার নেই, আমি ওকে বাঁচাতে পারিনি। রাকিবের বুকটা মোচড় দিয়ে উঠল। সবসময় নিজেকে দোষ দিস কেন? দুর্ঘটনা ছিল এটা। রনি এবার ধীরে মাথা তুলল, চোখ দুটো লাল। দুর্ঘটনা? আমার চোখের সামনে একটা মানুষ আমার জন্য মারা গেছে, আমি কিভাবে ভুলে যাই? রাকিব নিঃশব্দে দাঁড়িয়ে রইল, কারণ এই প্রশ্নের কোনো উত্তর সত্যিই তার কাছে নেই। পরের দিন দুপুরে রনি বিছানায় শুয়েছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠতেই বুকটা কেঁপে উঠল। আয়েশা আন্টি, নীলার মা। রনির হাত কেঁপে উঠল। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ধীরে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ক্লান্ত একটা কণ্ঠ ভেসে এলো, রনি বাবা। এই কণ্ঠটা শুনতেই রনির গলা শুকিয়ে গেল। জি আন্টি। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। তারপর আয়েশা বেগম আস্তে করে বললেন, কেমন আছো বাবা? রনি মলিন হেসে বলল, ভালো আছি। কথাটা শুনেই ওপাশে হালকা কান্নার শব্দ ভেসে এলো। মিথ্যে বলো না বাবা, তুমি ভালো নেই। রনি চুপ হয়ে গেল। আয়েশা বেগম কাপা গলায় বললেন, তুমি কি জানো নীলা ছোটবেলা থেকে কেমন ছিল? রনি নিঃশব্দে শুনছে। খুব হাসি খুশি একটা মেয়ে ছিল, বাসায় সারাক্ষণ তোতা পাখির মতো কথা বলতো, কিন্তু তোমার সাথে পরিচয়ের পর থেকে বদলে গেছিল। তোমার কথা বললেই ওর চোখ দুটো কেমন চকচক করতো জানো? আয়েশা বেগম আবার বললেন, মেয়েটা তোমাকে খুব ভালোবাসতো বাবা, খুব। রনির চোখ ভিজে উঠল। রনি বলল, আমি ওকে বাঁচাতে পারিনি আন্টি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর খুব ধীরে আয়েশা বেগম বললেন, না বাবা, তুমি ভুল ভাবছো। আমার মেয়ে তোমাকে বাঁচিয়ে গেছে, নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে বাঁচিয়ে গেছে। রনির ঠোঁট কেঁপে উঠল, কিন্তু আমি তো ওকে হারিয়ে ফেললাম। আয়েশা বেগম এবার ভাঙা গলায় বললেন, নীলা নেই, কিন্তু ওর ভালোবাসাটা তো আছে। তুমি এভাবে নিজেকে শেষ করে দিলে আমার মেয়েটা শান্তি পাবে না। রনির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি পারি না আন্টি, খুব কষ্ট হয়। আয়েশা বেগম বলল, আমি বুঝি বাবা, বিশ্বাস করো, একজন মা হিসেবে আমিও প্রতিদিন মরে যাচ্ছি। সকালে ঘুম ভাঙলে এখনো মনে হয় নীলা এসে আমাকে ডাকবে। তারপর মনে পড়ে আমার মেয়েটা আর নেই। ওপাশে কান্নার শব্দ ভেসে এলো। রনির বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। আয়েশা বেগম কষ্ট করে নিজেকে সামলে বললেন, তবুও বাঁচতে হচ্ছে বাবা, কারণ কিছু মানুষকে হারিয়েও তাদের ভালোবাসার জন্য বেঁচে থাকতে হয়। রনি আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। আমি কি করব আন্টি, আমি তো ওকে ছাড়া কিছু বুঝি না। আয়েশা বেগমও কাঁদতে কাঁদতে বললেন, একটা কথা রাখবে আমার? রনি বলল, কি কথা? আয়েশা বেগম বললেন, নিজেকে আর কষ্ট দিও না, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, বাহিরে বের হবে। তোমাকে নিয়ে আমার নীলার অনেক স্বপ্ন ছিল, আমার মেয়ের সেই স্বপ্নটুকু পূর্ণ করো, ঠিকমতো পড়াশোনা করো, আর মাঝে মাঝে আমার কাছেও আসবে। তোমাকে দেখলে মনে হবে আমার মেয়েটার একটা অংশ এখনো বেঁচে আছে। কথাটা শুনে রনি হাউমাউ করে কেঁদে উঠল। বিকেলবেলা অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসে আছে মাহবুব রহমান, তার পাশে বসে আছে আমেনা বেগম, আফরিন ও রাকিব। এই পরিবারের সবাইকে শেষ কবে হাসতে দেখা গিয়েছে এটা সবাই ভুলে গিয়েছে। হাসবে কিভাবে? তাদের পরিবারের প্রাণ যে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। মাহবুব রহমান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ছেলেটাকে নিয়ে কি করব বুঝতে পারছি না, এমন করে চললে তো ওকে বাঁচানো যাবে না। আমেনা বেগম বলল, তুমি কিছু একটা করো প্লিজ, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। মাহবুব রহমান কিছু একটা বলতে যাবে তার আগেই সিঁড়ি দিয়ে কারো নেমে আসার আওয়াজ পেয়ে সবাই সেদিকে তাকায়। দেখতে পায় রনি আস্তে আস্তে নেমে আসছে। উস্কো খুস্কো চুল,
চোখের নিচে কালি পড়ে গিয়েছে। রনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। 1 মাস পর ছেলেটা নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয়েছে। আমেনা বেগম তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। রনি বাবা, কিছু লাগবে? রনি বলল, আমাকে একটু খাবার দিবেন আন্টি? কথাটা শোনা মাত্রই আমেনা বেগম দৌড়ে চলে যায় রান্নাঘরে। ছেলেটা এতদিন পর কিছু খেতে চেয়েছে, তিনি কি রেখে কি করবেন বুঝতে পারছেন না। অন্যদিকে মাহবুব রহমানের সামনে দাঁড়িয়ে আছে রনি। মনে হচ্ছিল ভেতরে ভেতরে অনেক সাহস জোগাড় করেছে। তারপর আস্তে করে বলল, আঙ্কেল, আপনার সাথে একটু কথা ছিল। মাহবুব রহমান সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন। হ্যাঁ বাবা, বলো। রনি আস্তে করে বলল, আমি কাল থেকে কলেজে যেতে চাই। মাহবুব রহমান বললেন, হঠাৎ এই সিদ্ধান্ত? রনি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, নীলার একটা স্বপ্ন ছিল, আমি যেন অনেক বড় কিছু করি, ভালো একটা জায়গায় দাঁড়াই। আমি জানি ও আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু আমি যদি পুরোপুরি ভেঙে যাই তাহলে ওর স্বপ্নটাও মরে যাবে। আমি সেটা চাই না। রনি আবার বলল, আমি চেষ্টা করতে চাই আঙ্কেল, নিজেকে আবার দাঁড় করানোর চেষ্টা। হয়তো আগের মতো হতে পারবো না, কিন্তু আমি চাই না নীলা আমার জন্য কষ্ট পাক। মাহবুব রহমানের চোখ ভিজে উঠল। তিনি আস্তে করে উঠে এসে ছেলের কাঁধে হাত রাখলেন। এটাই তো আমার ছেলে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না বাবা, কিন্তু কিছু মানুষ আমাদের বাঁচতে শিখিয়ে যায়। রাকিব হালকা করে হাসলো অনেকদিন পর। অবশেষে পুরনো রনিকে একটু দেখা যাচ্ছে। রনি মলিন হেসে বলল, পুরনো রনি হয়তো আর কোনোদিন ফিরবে না, তবে নতুন করে বাঁচতে শিখবে। ঠিক তখনই আফরিন বলল, নীলা আপু আজকে থাকলে অনেক খুশি হতো। কথাটা শুনে কয়েক সেকেন্ড সবাই চুপ হয়ে গেল। রনি চোখ নামিয়ে আস্তে করে বলল, হয়তো। রনি চোখ নামিয়ে আস্তে করে বলল, হয়তো কোথাও থেকে এখনো দেখছে আমাকে, তাই আর ভেঙে পড়তে চাই না। দেখতে দেখতে 8টা বছর কেটে গেছে। সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু কিছু ক্ষত আছে যেগুলো পুরোপুরি কখনো শুকায় না। শুধু মানুষ সেগুলো নিয়ে বাঁচতে শিখে যায়। সকালে নরম রোদ এসে পড়েছে রহমান বাড়ির বারান্দায়। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন মাহবুব রহমান। চোখে এখন আগের চেয়ে একটু বেশি বয়সের ছাপ, চুলেও পাক ধরেছে, তবুও মুখে আজকাল একটা শান্ত ভাব থাকে। কারণ বহুদিন পর এই পরিবারটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শিখেছে। রান্নাঘর থেকে আমেনা বেগমের কণ্ঠ ভেসে এলো, আফরিন, রনির জন্য নাস্তা আলাদা করে রেখো, ডিউটি থেকে ফিরলে আবার না খেয়েই ঘুমিয়ে পড়বে। আফরিন ডাইনিং টেবিলে প্লেট সাজাতে সাজাতে হালকা হেসে বলল, ঠিক আছে আম্মু। মেয়েটা এখন আর আগের ছোট্ট আফরিন নেই। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুরু করেছে 2 বছর হলো। শান্ত পরিণত একটা মেয়ে হয়ে উঠেছে। সেই সাথে বদলে গেছে আরও একটা জিনিস, রনিকে দেখলে তার বুকের ভেতর অদ্ভুত কাঁপন ওঠে। 4 বছর ধরে এই অনুভূতিটা বুকের ভেতর লুকিয়ে রেখেছে সে, কারণ সে জানে রনির হৃদয়ে এখনো একটা নামই সবচেয়ে গভীরে লেখা আছে, আর সেটা হলো নীলা। ঠিক তখন ওই বাইরের গেট খুলে একটা পুলিশের বাইক ভেতরে ঢুকলো। বাইক থেকে নামলো রনি। বুকের পাশে ঝকঝক করছে নামের ব্যাজ, এসআই রনি রহমান। 8 বছরে ছেলেটা অনেক বদলে গেছে। চোখে মুখে এখন পরিণত কঠিন একটা ভাব। দায়িত্ববোধ মানুষটাকে আরও স্থির করেছে। তবুও গভীর চোখ দুটোতে মাঝে মাঝে পুরনো বিষণ্ণতার ছায়া এখনও দেখা যায়। রনি ভেতরে ঢুকতেই আমেনা বেগম এগিয়ে এলেন। এইমাত্র ডিউটি শেষ হলো? রনি ক্লান্ত হেসে বলল, আন্টি, একটা কেস নিয়ে খুব ঝামেলা যাচ্ছিল। মাহবুব রহমান খবরের কাগজ নামিয়ে গর্বভরা চোখে তাকালেন। আজকে আবার টিভিতে তোমাদের থানার অপারেশনের খবর দেখাচ্ছিল। রনি হালকা হেসে বলল, এসবই তো আমার কাজ আঙ্কেল। ঠিক তখন সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে রাকিব বলল, ও, আমাদের দেশের সৎ পুলিশ অফিসার সাহেব চলে এসেছে। রনি হেসে বলল, আর তুমি ব্যবসা সামলাতে গিয়ে নাকানি চুবানি খেয়েছো শুনলাম। রাকিব নাটকীয় ভঙ্গিতে বলল, ব্যবসা সামলানো এত সহজ না ভাই, বিয়ে করে বউ এনে দায়িত্ব ভাগ করে নে। কথাটা শুনে আমেনা বেগম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ রনি বাবা, তোর বয়সও তো কম হলো না, এবার নিজের জীবনটা নিয়েও ভাব। রনির মুখের হাসিটা একটু থেমে গেল। খুব ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু আফরিন সেটা ঠিকই লক্ষ্য করলো। মেয়েটার বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠল। রনি শান্ত গলায় বলল, এখন এসব নিয়ে ভাবার সময় পাই না আন্টি। রাকিব মুচকি হেসে বলল, সময় পাই না নাকি কাউকে জায়গা দিতে পারিস না? ড্রয়িং রুম হঠাৎ চুপ হয়ে গেল। রনির চোখের ভেতর এক মুহূর্তের জন্য পুরনো কষ্টের ছায়া নেমে এলো। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, সবাই সবকিছু পারে না ভাই। কথাটা শুনে আফরিনের বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। সে দ্রুত মুখ নামিয়ে নাস্তার প্লেট সাজাতে লাগলো।
রাতে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছিল রনি। দূরে শহরের আলো ঝাপসা লাগছে। হঠাৎ পেছন থেকে আফরিনের কণ্ঠ ভেসে এলো, চা নিন। রনি ঘুরে তাকালো। আফরিন মৃদু হেসে কাপটা এগিয়ে দিল। মুচকি হেসে বলল, তুমি আবার ঠিকমতো খাওনি, তাই ভাবলাম চা দিলে অন্তত এটা খাবে। রনি কাপটা হাতে নিয়ে হালকা হাসে, তারপর বলল, তুমি এখন পুরো আন্টির মতো হয়ে গেছো। আফরিন মুচকি হাসলো। কিছুক্ষণ দুজনেই চুপ। হালকা বাতাসে আফরিনের চুল উড়ছে। রনি আকাশের দিকে তাকিয়ে বলল, জানো, আজকে একটা মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলাম। অপহরণ কেস ছিল। মেয়েটার মা যেভাবে কাঁদছিল, হঠাৎ আন্টির কথা মনে পড়ে গেল। আফরিন আস্তে করে বলল, নীলা আপুর কথা এখনো খুব মনে পড়ে, তাই না? রনি কিছুক্ষণ চুপ রইল, তারপর আস্তে করে বলল, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না আফরিন, তারা অভ্যাস হয়ে যায়। কথাটা শুনে আফরিনের বুকের ভেতরটা হঠাৎ ব্যথা করে উঠল। মুখে মিথ্যা হাসি রেখে বলল, আমি নিচে যাচ্ছি, অনেক কাজ আছে। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল আফরিন। আকাশ ভরা চাঁদের আলো চারপাশে ছড়িয়ে আছে। হঠাৎ পেছনে রাকিব এসে দাঁড়ালো। কি হয়েছে? আফরিন চমকে উঠে বলল, কিছু না তো। রাকিব কয়েক সেকেন্ড বোনটার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, তুই রনিকে ভালোবাসিস, তাই না? কথাটা শুনে আফরিনের পুরো শরীর কেঁপে উঠল। চোখ বড় করে তাকালো রাকিবের দিকে। রাকিব মলিন হেসে বলল, আমি অনেক আগেই বুঝেছি। আফরিন ঠোঁট কামড়ে চোখ নামিয়ে ফেলল। তার গলা কেঁপে উঠল। আফরিন বলল, কিন্তু উনি তো কোনোদিন আমাকে ওই চোখে দেখবে না ভাইয়া। আমি তো জানতাম ওনার হৃদয় জুড়ে শুধু নীলা আপুর বসবাস, তাও কেন আমি ওনাকে ভালোবেসে ফেললাম। রাকিব আফরিনের মাথায় হাত রাখলো। ভালোবাসা তো কাউকে বলে আসে না পাগলি, এটা কখন কিভাবে হয়ে যায় মানুষ নিজেও বুঝতে পারে না। আফরিনের চোখ বেয়ে টপ করে পানি পড়তে লাগলো। কান্না করতে করতে বলল, আমি কখনো চাইলেও নীলা আপুর জায়গা নিতে পারবো না ভাইয়া, আর আমি সেটা চাইও না। শুধু ওনাকে অন্য কারোর সাথে ভাবলেও আমার খুব কষ্ট হয়। আবার আমি আমার মনের কথা ওনাকে খুলেও বলতে পারছি না, যদি উনি আমাকে ঘৃণা করা শুরু করে। রাকিব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ, আমি শুধু একটা কথাই বলবো, যদি হেরে যাই এই ভয়ে যুদ্ধ না করে ভিতর মতো পালিয়ে যাওয়ার থেকে যুদ্ধ করে হেরে যাওয়াটাই শ্রেয়। তুই বুদ্ধিমতী মেয়ে, কি বোঝাতে চেয়েছি তুই ঠিক বুঝতে পেরেছিস, বাকিটা তোর ডিসিশন। কথাগুলো শেষ করে রাকিব আফরিনের রুম থেকে বের হয়ে যায়। রাত প্রায় 11:30। রহমান বাড়ির পুরো নিচতলা নিস্তব্ধ। শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। নিজের রুমে বসে একটা কেস ফাইল দেখছিল রনি। টেবিলের পাশে রাখা কফিটাও ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। দরজায় হঠাৎ টোকা পড়ল। রনি চোখ তুলে তাকিয়ে বলল, কে? বাহির থেকে বলল, আমি আফরিন। রনি একটু অবাক হলো। এত রাতে আফরিন সাধারণত তার রুমে আসে না। রনি বলল, আসো। দরজা খুলে ভেতরে ঢুকলো আফরিন। হালকা আকাশি রঙের 3 পিস পরা, চুলগুলো খোলা, কিন্তু মুখটা অদ্ভুত টেনশনে ভরা। রনি ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? শরীর খারাপ? আফরিন মাথা নাড়ল। না, আপনার সাথে একটু কথা ছিল। রনি ফাইলটা বন্ধ করে পুরো মনোযোগ দিল। বলো। আফরিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল ভেতরে ভেতরে সাহস জোগাড় করছে। রনি হালকা অবাক হয়ে বলল, আফরিন। আফরিন এবার সরাসরি রনির চোখের দিকে তাকালো। চোখ দুটো কাঁপছে। নিজেকে শক্ত করে আফরিন বলল, আমি আপনাকে ভালোবাসি। রনির শরীর হঠাৎ জমে গেল। ঘরটা কয়েক সেকেন্ডে পুরো নিস্তব্ধ। দেয়াল ঘড়ির শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। আফরিন কাপা গলায় বলতে লাগলো, অনেক দিন ধরে, প্রায় 4 বছর, হয়তো তারও বেশি। প্রথমে ভেবেছিলাম এটা শুধু ভালো লাগা, কিন্তু যত দিন গেছে আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারিনি। রনি আস্তে করে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো রাগ নেই, শুধু গভীর অস্বস্তি আর চাপা কষ্ট। আফরিন। আফরিন তাড়াতাড়ি বলে উঠল, প্লিজ আজ আমাকে থামাবেন না। আমি জানি নীলা আপুকে আপনি এখনো ভালোবাসেন। আমি কখনো তার জায়গা নিতে চাইনি, শুধু আপনার পাশে থাকতে চেয়েছি। রনি চোখ নামিয়ে ফেলল। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠেছে। আফরিন ধীরে এগিয়ে এলো আর বলল, আপনি জানেন, আপনি বাসায় ফিরতে দেরি করলে আমার ভয় হয়। আপনি না খেয়ে থাকলে আমার খারাপ লাগে। আপনার মুখে একটু হাসি দেখার জন্য আমি কত কিছু করি। মেয়েটার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না চেপে বলল, আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি রনি ভাইয়া, খুব। রনি এবার গভীর একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আফরিন। কথাটা যেন ছুরির মতো এসে লাগলো আফরিনের বুকে। মেয়েটার চোখের পানি থেমে গেল এক মুহূর্তে। রনি কষ্টভরা গলায় বলল, আমি তোমাকে অসম্মান করছি না। তুমি অসাধারণ একটা মেয়ে, যে কেউ তোমাকে পেলে ভাগ্যবান হবে। আফরিন ভাঙা গলায় বলল, তাহলে আপনি না কেন? রনি চোখ বন্ধ করলো এক মুহূর্ত, তারপর বলল, কারণ আমার জীবনে ভালোবাসা শব্দটা নীলাতেই শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করলেও তোমাকে সে জায়গা দিতে পারবো না।
আর আমি এত স্বার্থপর না যে নিজের শূন্যতা পূরণ করার জন্য তোমাকে আটকে রাখবো। আফরিন ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বলল, একবারও চেষ্টা করতে ইচ্ছে করে না আপনার? রনি মলিন হেসে মাথা নাড়ল। ভাঙ্গা মানুষদের দিয়ে সংসার হয় না আফরিন। এই কথাটাতে আফরিনের বুকটা পুরো ভেঙে গেল। চোখের পানি মুছে জোর করে হাসল। আচ্ছা বুঝেছি। রনি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আফরিন তাকে সুযোগ দিল না। দরজার দিকে হাঁটা দিল, তারপর থেমে বলল, কি আশ্চর্য ব্যাপার দেখেন, আমি জানি আপনার কাছে প্রত্যাখ্যান হব, তাও কেন এত কষ্ট হচ্ছে? কথাটা বলে আফরিন দরজা খুলে বেরিয়ে গেল। রনি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আফরিন দরজাটা বন্ধ করতেই যেন পুরো পৃথিবীটা ওর ওপর ভেঙে পড়ল। দরজার সাথে পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল সে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পারল না। বুকের ভেতর জমে থাকা 4 বছরের অনুভূতি আজকে এক মুহূর্তে চূর্ণ হয়ে গেছে। হাউমাউ করে কেঁদে উঠল আফরিন। আমি জানতাম এমনটাই হবে, তাও কেন এত কষ্ট হচ্ছে? চোখের পানি থামছেই না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ শক্ত করে কিছু চেপে ধরেছে। নীলার নামটা বারবার কানে বাজছে। আমার জীবনে ভালোবাসার শব্দটা নীলাতেই শেষ হয়ে গেছে। কথাটা যেন ধারালো ছুরির মতো বারবার কেটে যাচ্ছে তাকে। আফরিন 2 হাত দিয়ে নিজের বুক চেপে ধরল। শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। আফরিন বিড়বিড় করে বলল, আমি তো কখনো তার জায়গা নিতে চাইনি, শুধু পাশে থাকতে চেয়েছিলাম, শুধু এতটুকুই। হঠাৎ তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। শ্বাস নিতে গিয়ে মনে হলো বাতাস পাচ্ছে না। বুকের ভেতর ধরফরানি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। আফরিন হাঁপাতে লাগলো। না, এটা আমার কি হচ্ছে? সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মাথা ঝিমঝিম করছে, চারপাশ ঝাপসা লাগছে। টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা ধরতে গিয়ে হাত ফসকে মেঝেতে পড়ে ভেঙে গেল। ঝনঝন শব্দে কাঁচ ছড়িয়ে পড়ল পুরো রুমে। আফরিন কাঁপতে কাঁপতে নিজের চুল আঁকড়ে ধরল। শ্বাস নিতে পারছে না ঠিক মতো, মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে। সাথে সাথে ভাইয়া বলে চিৎকার করলো। খুব ক্ষীণ একটা শব্দ বের হলো তার মুখ থেকে। বাহিরে তখন করিডোর দিয়ে নিজের রুমে ফিরছিল রাকিব। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শুনে থেমে গেল সে। আফরিন দ্রুত দরজার সামনে এসে নক করলো। আফরিন দরজা খোল। কি হয়েছে? ভেতর থেকে কোনো উত্তর নেই, শুধু অস্পষ্ট কান্নার শব্দ। রাকিবের বুক ধক করে উঠল। আফরিন, সে জোরে দরজা ধাক্কা দিল। দরজা ভেতর থেকে লক ছিল না, ধরাম করে খুলে গেল। ভেতরে ঢুকে রাকিব থমকে গেল। মেঝেতে বসে আছে আফরিন, চারপাশে ভাঙা কাঁচ। মেয়েটার পুরো শরীর কাঁপছে, এক হাতে বুক চেপে ধরে দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রাকিব ভয় পেয়ে দৌড়ে গেল। আফরিন, কি হয়েছে তোর? আফরিন কাপা হাতে রাকিবের শার্ট আঁকড়ে ধরল। ভাইয়া, শ্বাস নিতে পারছি না। রাকিব বুঝতে পারলো প্যানিক অ্যাটাক। সে দ্রুত মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে নিল। শোন, আমার দিকে তাকাস, তোর কিছু হবে না, ধীরে ধীরে শ্বাস নে। কিন্তু আফরিন যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে কান্না করছে আর হাঁপাচ্ছে। ঠিক তখন নিচতলা থেকে আমেনা বেগমের কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে রাকিব? রাকিব চিৎকার করে বলল, আম্মু তাড়াতাড়ি উপরে আসো। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই দৌড়ে রুমে চলে এলো। আমেনা বেগম মেয়ের অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন। হায় আল্লাহ, আফরিনের কি হয়েছে? মাহবুব রহমানও দুশ্চিন্তায় এগিয়ে এলেন। ঠিক তখন দরজার সামনে এসে দাঁড়ালো রনি। তার চোখ গিয়ে আটকে গেল আফরিনের উপর। মেয়েটা কাঁপছে, শ্বাস নিতে পারছে না ঠিক মতো, চোখ ভরা অসহ্য কষ্ট। এক মুহূর্তে রনির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ সে খুব ভালো করেই বুঝতে পারছে এই অবস্থার কারণটা সে নিজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎমায়ের অপবাদ গল্পের 9 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।